এক নং প্রশ্নে বলা হচ্ছে এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি কততম। যে বিস্তৃতিটি দেওয়া আছে সেই বিস্তৃতিটি হচ্ছে 4x² - 2 + 1/4x² হোল টু দি পাওয়ার 5 আছে। তো আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো এখানে a - b হোল স্কোয়ার ফর্মুলা ইউজ হয়েছে। তাহলে a বলতে 2x - 1/2x হচ্ছে এখানে b। তো হোল স্কোয়ার এখানে 5 থাকার কারণে 5 2 আর 10 হয়ে গেল। তো এই বিস্তৃতি থেকে আমরা করব কি, সাধারণ পদটি বাহির করে নিব। তো সাধারণ পদটি হচ্ছে 10cr 2x তার উপরে 10 - r আর এখানে -1 2x বাই তার উপরে r। টার্গেট হবে যেহেতু এক্স বর্জিত পদ, তাহলে জাস্ট আমরা এখান থেকে এই এক্স এর এই বিষয়টা টার্গেট করব, মানে এক্স এর যে ঘাতগুলো আছে সেই ঘাতগুলো আমরা একসঙ্গে কম্বাইন করে দিব। তো দেওয়ার পর যেহেতু এক্স বর্জিত পদ, সেই এক্স বর্জিত পদের এক্স এর ঘাতটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো সেখান থেকে আমরা আর এর মানটা বাহির করে নিব। তাহলে বোঝাই যাচ্ছে যে আর এর মান এখানে চলে আসলো 5। তাহলে 5 + 1 মানে 6তম পদটি হবে এক্স বর্জিত। তো তো অনেকে বলতে পারে যে এমসিকিউ দাগানোর জন্য এত বড় সমাধান করা অনেক সময় সাপেক্ষ বিষয়। তো তোমরা তোর পরীক্ষায় এই বিষয়গুলো লিখবা না, তোমাদের ডিরেক্ট কি করতে হবে, এটা মানে যে এটা বুঝতে হবে। তো এটা লেখার পর এখান থেকে টার্গেট করতে হবে শুধু এক্স এর এই বিষয়গুলো, অন্য কিছু তো আর এখানে দরকার নেই। এখানে 10cr বা 2 টু দি পাওয়ার এই বিষয়গুলো আমার দরকার নেই। এই জন্য এখান থেকে যে এক্স এর উপরে যে পাওয়ারটা 10 - r এটা আমার দরকার, আর এখান থেকে এক্স এর উপরে পাওয়ার -r আসতেছে। তাহলে এই দুইটা বিষয় হলেই আমাদের কিন্তু এনাফ, তখনই আমরা কিন্তু উত্তরটি পেয়ে যাব। তো এই জন্যই আমি এখানে বোঝানোর জন্য বিস্তারিত লিখেছি। তো এমসিকিউ দাগানোর জন্য জাস্ট এই বিষয়গুলো টার্গেট করে আমাদের এমসিকিউ দাগাতে হবে। তো 2 নং প্রশ্ন বলেছে এখানে একটা বিস্তৃতিতে x⁴ এর সহগ 40 হলে a এর মান কত এখানে চেয়েছে। তো বিস্তৃতিটি দেয়া আছে এটা। তো x⁴ এর সহগ বলায় আমরা এখানে r সমান জানবো 4, মানে x⁴r, তাহলে এখানে r সমান কত, 4। তাহলে সহগটা আমরা পাবো কত, 5cr, r বলতে এখানে 4, আর এখানে 2a তার উপরে 5 থেকে 4 বাদ দিলে 1 হয়ে যাচ্ছে, আর এখানে x⁴ তো যেহেতু x⁴ সহগ 40 বলেছে, তাহলে x⁴ এর সহগ হচ্ছে 40। তো যদি আমরা ইকুয়াল করি তাহলে 5c4 × 2, এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 10a 4, তাহলে 4 10 কত হয়ে যাচ্ছে 40। তাহলে এর মান আমরা কত পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম আমরা 4। তো এটি হচ্ছে উত্তর। প্রশ্নে বলা আছে x is less than -1 হলে নিচের কোনটি সঠিক। আমরা সলিউশনে দেখতে পারতেছি যে এখানে 4টা অপশন আছে এবং প্রথম অপশনে দেয়া আছে 3x is greater than -3, খ নম্বর অপশনে দেয়া আছে 3x greater than 3, গ নম্বর অপশনে দেয়া আছে 3x less than 3, ঘ নম্বর অপশনে দেয়া আছে -3x is greater than 3 দেয়া আছে। তো আমাদের এখানে যে অসমতাটি দেয়া আছে সেটা হচ্ছে x is less than -1। তো আমরা যদি -3 দ্বারা উভয় পক্ষকে গুণন করে দিই তাহলে এখানে এই অসমতার চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, লেস দেন আছে গ্রেটার দেন হয়ে যাবে। তো -3 দ্বারা উভয় পক্ষকে গুণন করায় এই অপশনটি আমরা দেখতে পারতেছি যে ঘ নম্বরে অপশন। 4 নম্বর প্রশ্নে বলা আছে 2 মিটার/সেকেন্ড বেগে ও 30 ডিগ্রি কোণে ভূমি হতে নিক্ষিপ্ত প্রক্ষেপের সর্বাধিক উচ্চতা কত। তো আমরা জানি সর্বাধিক উচ্চতার যে ফর্মুলাটা সেটা হচ্ছে u² sin² α/2g। ইউ হচ্ছে 2, থিটা হচ্ছে 30 ডিগ্রি। 2 এর উপর স্কোয়ার, দ্যাট ইজ 2 এর উপর স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 4 sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার উপর স্কোয়ার মানে হচ্ছে 1/4। তো এখানে আমরা কি করলাম, 4 4 কেটে দিলাম, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত, 1/2g। তো এটি হচ্ছে উত্তর। 5 নম্বর প্রশ্নে বলা আছে ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে এত এর মান কত হবে। তো দেয়া আছে এই বিষয়টা। তো আমরা জানি যে ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা আমরা জানি। তাহলে ওমেগা টু দি পাওয়ার মানে হচ্ছে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 10 মানে হচ্ছে ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 14 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পারতেছি 1 - ওমেগা 1 - ওমেগা, তাহলে 1 - ওমেগা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার 1 - ওমেগা স্কোয়ার, এখানেও একটা 1 - ওমেগা স্কোয়ার আছে, তাহলে 1 - ওমেগা স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার হয়ে যাবে। তো আমরা a - b হোল স্কোয়ার সূত্র ফেলবো, এখানেও a - b হোল স্কোয়ার সূত্র ফেলবো। তো এখানে আমরা কত পেলাম, 1 - 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে পাচ্ছি 1 - 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তো আমরা এখানে জিনিসটাকে একটু মডারেট করব, যে এখানে কত আছে -2 ওমেগা। তো আমরা এখানে করব এই বিষয়টাকে, এই যে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর প্যাটার্নে রূপদান করব।
তো এই জন্য আমরা কি করব, 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে আমাকে -3 ওমেগা করে দিতে হবে, কারণ -3 ওমেগা থেকে একটা ওমেগা সাবট্রাক্ট করলে আমরা -2 ওমেগা পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পারতেছি ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান 1 প্লাস ওমেগা লিখলাম, আর এখানে লিখলাম প্লাস ওমেগা স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পারতেছি -2 ওমেগা স্কোয়ার আছে, তাহলে -3 ওমেগা থেকে এটা সাবট্রাক্ট করে দিলে -2 ওমেগা স্কোয়ার হয়ে যায়। তো আমরা জানি এখন এই বিষয়টার মান হচ্ছে কত, 0, এই বিষয়টার মান হচ্ছে 0, তাহলে এখানে থাকতেছে -3 ওমেগা আর এখানে থাকতেছে -3 ওমেগা স্কোয়ার। তো এই -3 আর -3 মাল্টিপ্লাই করলে হচ্ছে +9, ওমেগা আর ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করলে হচ্ছে ওমেগা কিউব। তো ওমেগা কিউবের মান আমরা কত জানি, 1, তো এখানে পুট করে দিলাম, দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম 9। তো এটি হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর। 6 নং প্রশ্নে একটা চিত্র থেকে এখানকার প্রশ্নের উত্তর করতে হবে। তো চিত্রটা দেয়া আছে এবং বলছে যে 8 নিউটন বলের অংশকদ্বয় P1 ও P2 হলে P1 এর মান নিচের কোনটি হবে। চিত্রটি যেটা দেয়া আছে সেখান থেকে যদি আমরা একটা কমপ্লিট চিত্র চিন্তা করি, যে P1 আর এই বরাবর দেয়া আছে P2 আর P1 এর উপর লম্ব বল আছে এখানে 8 নিউটন। তো আমরা এটা একটা সামুদ্রিক আকারে রূপদান করব, ঠিক আছে। তো এটা P2 যে বরাবর গেছে এই বরাবরে আমরা একটা রেখা দিব, এবং P1 যে বরাবর গেছে তার সমান্তরালে এই বরাবর আমরা একটা রেখা দিব, এবং এই P1 বলের উপর 8 নিউটন বলটা লম্ব অবস্থায় আছে, দ্যাট ইজ এখানে 90 ডিগ্রি কোণ প্রডিউস করছে, এবং এখানে বলা আছে তা 30 ডিগ্রি কোণ প্রডিউস করছে। তো আমরা যদি এই 90 আর 30 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 120। তাহলে এটা যদি 120 হয় তাহলে অপোজিট কোণটাও কত হয়ে যাবে, 120 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 120 আর 120 কত পেয়ে যাচ্ছি আমরা 240। ওকে, তো এখন 360 মিল করার জন্য আমার কত দরকার, 120। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হয়ে যাচ্ছে 120। তো এই কোণটার সমষ্টি যদি 120 হয় তাহলে এখানে এই বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তো আমরা তাহলে এই কোণটা জানি, তাহলে যেহেতু P1 এর উপর এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা বলতে এখানে 60 ডিগ্রি, লম্ব হচ্ছে 8 আর ভূমি হচ্ছে এখানে P1, ঠিক আছে। তাহলে P1 আমরা এখানে নিয়ে গেলাম, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 এখানে নিয়ে আসলাম। তো আমরা লব হরকে যদি √3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 8√3, আর দুইটা √3 মানে হচ্ছে একটা 3। তো এটি হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর। বলছি যে এত জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। তো জটিল সংখ্যাটি দেয়া আছে z ইকুয়াল ধরে নিই 2√3 প্লাস 2i। তো আমরা যদি x প্লাস i এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে x এর মান পাচ্ছি আমরা কত, 2√3, আর y এর মান পেয়ে যাচ্ছি আমরা 2। তাহলে বোঝাই যাচ্ছে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে হবে, মানে পজিটিভ কোঅর্ডিনেটে, তাহলে আর্গুমেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ এতটুকু। তাহলে থিটা সমান tan ইনভার্স y বাই x। tan ইনভার্স y এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে 2√3, তো 2 কাটা যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি 1/√3। তো আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তো 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে tan ইনভার্স এর মান হচ্ছে 1, থাকলো কত, π/6। তাহলে এখানে আমরা আর্গুমেন্ট পেয়ে গেলাম π/6। 8 নম্বর প্রশ্ন বলছে y is equal to 4x plus c সরলরেখাটি y square is equal to 32x বক্ররেখাকে স্পর্শ করলে c এর মান কত হবে। তো আমরা জানি একটি সরলরেখা আর একটি পরাবৃত্ত যদি একে অপরকে স্পর্শ করে তাহলে স্পর্শ করার শর্ত হচ্ছে c is equal to a/m। তো আমরা প্রদত্ত সরলরেখাটিকে যদি y is equal to mx plus c এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে m এর মান পাচ্ছি 4, তো c বলতে c, তো যেহেতু আমাদের এখানে c এর মান বাইর করতে বলছে, আর আমরা যদি y স্কোয়ার ইকুয়াল 32x কে যদি আমরা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে a এর মান পাচ্ছি আমরা এখানে 8 পেয়ে যাচ্ছি। তাহলে c ইজ ইকুয়াল টু a/m, a এর মান 8, m এর মান 4 এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা 4 2 আর 8 পেয়ে যাচ্ছি, তাহলে c এর মান আমরা পেয়ে যাচ্ছি। তো এটি হচ্ছে 8 নং প্রশ্নের উত্তর। এখানে একটা তত্ত্বের উপর ভিত্তি করে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো তত্ত্বটি হচ্ছে f of x দেয়া আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, একটি দ্বিঘাত রাশি দেয়া আছে, g of x ইজ ইকুয়াল টু দেয়া আছে x। 9 নং প্রশ্নে বলছে f of x ইজ ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূলদয় কত। f of x দেয়া আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, g of x দেয়া আছে x। তাহলে f of x ইজ ইকুয়াল টু 0 হলে তার মানে কি এই বিষয়টা 0 হয়ে যাবে। তো আমরা যদি এখানকার পৃথক বা নিঃসয়ক দেখি b স্কোয়ার মাইনাস 4ca, তাহলে b স্কোয়ার মাইনাস 4ca দ্যাট ইজ x এর সহগ হচ্ছে এখানে b মাইনাস 5, তো b এর উপর স্কোয়ার মানে 25 হয়ে যাচ্ছে, মাইনাস 4ca 4 দুগুণ 8 হয়ে যাচ্ছে, তো সাবট্রাক্ট করলে কত পাচ্ছি আমরা 16 পেয়ে যাচ্ছি। তাহলে 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আবার ধনাত্মক, শূন্য অপেক্ষা বড়।
তাহলে আমরা পেয়ে যাব অমূলত ও অসমান ভ্যালু এখানে পেয়ে যাব। তো কেন অমূলত পাচ্ছি বিষয়টা আমি একটু বলি। তো আমরা এই যে একটা দ্বিঘাত সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ca/2a পেয়ে যাচ্ছি। তো এই 17 যদি বি স্কোয়ার মাইনাস 4ca এখানে বসাই তাহলে রুট থাকতেছে, তাহলে √7 একটি অমূলত সংখ্যা। তাহলে বোঝাই যাচ্ছে যে এই সমীকরণের মূলদয় হবে অমূলত। ঠিক আছে। তো 10 নং প্রশ্নে বলছে f of x ইন্টু g of x ইজিক্যাল টু 0 হলে সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে সাম অফ আলফা বিটা গামা এর মান কত। তাহলে f of x g of x ইকুয়াল 0 যদি g of x এর মান x আর f of x এর মান হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইজিক্যাল টু 0। তো মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস x। তো এখানকার মূল তিনটা দেয়া আছে আলফা বিটা গামা। তো আলফা প্লাস বিটা প্লাস গামা মূলত্রয়ের যোগফল হবে মাইনাস b/a। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে 5/2 পেয়ে যাচ্ছি। তো এটা অবশ্য আমাদের প্রশ্নে বলেনি বা এটা আমার দরকারও নেই। তো আমাদের চেয়েছে সাম অফ আলফা বিটা। তো সাম অফ আলফা বিটা মানে আমরা জানি আলফা বিটা বিটা গামা গামা আলফা, মানে এখানকার যে মূলগুলো আছে গুণনের যোগফল, মানে হচ্ছে আমাদের কি হবে c/a। সি বলতে এখানে x এর সহগ 1 আর a বলতে এখানে x কিউবের সহগ হাফ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়ে যাচ্ছে সাম অফ আলফা বিটা, এটি হচ্ছে হাফ। তো এটি হচ্ছে উত্তর। 11 নং প্রশ্ন বলছে একটি তাসের প্যাকেট হতে দৈবভাবে একটি তাস টানলে তার টেক্কা হওয়ার সম্ভাবনা কত। তো আমরা জানি একটা প্যাকেটে মোট কার্ড বা তাস থাকে 52টি আর টেক্কা থাকে 4টি। তাহলে সম্ভাবনা হবে মোট সংখ্যা বাই অনুকূল সংখ্যা। তাহলে টেক্কা 4টি আর মোট সংখ্যা হচ্ছে 52টি। তো এখানে কাটাকাটি করলে পাচ্ছি আমরা 1/13। তো এটি হচ্ছে সম্ভাবনা। 12 নং প্রশ্ন বলছে যে প্রক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে 1 নম্বরে বলছে r সমান ইউ স্কোয়ার বাই জি, 2 নম্বরে বলছে h সমান ইউ স্কোয়ার বাই 4g, 3 নম্বরে বলছে t সমান ইউ বাই জি। তো আলফা সমান দেয়া আছে 45 ডিগ্রি। তো r সমান আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ওকে, তো এখানে 2 আলফা বলায় যেহেতু আলফা আছে 45 তাহলে সাইন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে ইউ স্কোয়ার বাই জি। তো 1 নম্বর অপশনটি ঠিক আছে। 2 নম্বরে বলছে এইচ। তো এইচ সমান আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তো এখানেও আমরা যদি মান বসিয়ে দিই সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তা 1/√2 এর উপর স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে 2। তো এই 2 নিচে আসায় 4g হয়ে যাচ্ছে, তাহলে ইউ স্কোয়ার বাই 4g। তাহলে এই অপশনটিও দেখা যাচ্ছে যে ঠিক আছে। এবং 3 নম্বর অপশনে টি সমান দেয়া আছে ইউ বাই জি। তো আমরা জানি টি সমান ইউ সাইন আলফা বাই জি। তো ইউ সাইন আলফা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা যদি এখানে 45 ডিগ্রি মান 1/√2 বসিয়ে দিই তাহলে পাচ্ছি ইউ ভাগ √2g। কিন্তু অপশনে দেয়া আছে শুধু ইউ বাই জি। তাহলে 3 নম্বর অপশনটা ম্যাচ করতেছে না, তার মানে 3 নম্বর অপশনটা ভুল আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে 1 এবং 2 হচ্ছে সঠিক। 13 নম্বরে বলা আছে সাইন ট্যান ইনভার্স a বাই বি এর মান কোনটি। তো আমরা কি করব, ট্যান ইনভার্স এ বি কে দিব। তো ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, এবং পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা এখানে অতিভুজটি বাহির করে নেব। তাহলে যেহেতু রিলেটেড টার্ম আছে সাইন, তাহলে ট্যান ইনভার্সটাকে যেহেতু আমরা একটা সমকোণী ত্রিভুজে বসিয়ে 3টি বাহুরই মান পেয়ে গেলাম, তাহলে আমরা যে কোনো রেশিওতে কনভার্ট করতে পারবো। তো যেহেতু রিলেটেড টার্ম দেওয়া আছে সাইন, তো আমরা এখানে সাইন ইনভার্স লিখবো। তো সাইন ইনভার্স দ্যাট ইজ সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে √a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সাইন ইনভার্সের মান হচ্ছে 1। তো আমরা পেয়ে যাচ্ছি a বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটি হচ্ছে 13 নং প্রশ্নের সঠিক। এখানে একটা তথ্যের উপর ভিত্তি করে 14-15 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে একটি দেখা যাচ্ছে যে অধিবৃত্তের সমীকরণ দেয়া আছে। তো অধিবৃত্তের সমীকরণটি হচ্ছে x স্কোয়ার বাই 256 মাইনাস y স্কোয়ার বাই 225। তো আমরা যদি 16-র উপর স্কোয়ার করি তাহলে 256 পাচ্ছি, আর এখানে যদি 15-এর উপর স্কোয়ার করি তাহলে 225 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পারতেছি এ হচ্ছে 16, বি হচ্ছে এখানে 15। তো অধিবৃত্তের সূত্র থেকে x স্কোয়ার আগে, তো সেই ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো প্লাস মাইনাস a,0। তো এ আমরা এখানে কত জানি 16, তাহলে প্লাস মাইনাস 16,0। তো এটি হচ্ছে 14 নং প্রশ্নের উত্তর। 15 নং প্রশ্নে বলছে উৎকেন্দ্রিকতার মান কত। তো আমরা ফর্মুলা থেকে উৎকেন্দ্রিকতার যে ফর্মুলাটা সেটা আমরা জানি ই সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার।
তো আমরা মানগুলো বসিয়ে দিলাম, তো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি √481/16। তো এটি হচ্ছে উৎকেন্দ্রিকতা। 16 নং প্রশ্নে বলছি জোয়াশ্রী প্রোগ্রামের উদ্দেশ্য কি। তো 1 নম্বরে বলা আছে উৎপাদনের কাঙ্ক্ষিত মান নির্ণয়, 2 নম্বরে বলা আছে প্রতিবন্ধকতা সমূহ নির্ণয়, 3 নম্বরে বলা আছে সর্বোচ্চ মুনাফা অর্জন। তো জোয়াশ্রী প্রোগ্রামের যে উদ্দেশ্য, তো উৎপাদনের কাঙ্ক্ষিত মান নির্ণয় এটিও ঠিক আছে, প্রতিবন্ধকতা সমূহ নির্ণয় এটিও ঠিক আছে, সর্বোচ্চ মুনাফা অর্জন এটিও ঠিক আছে। তাহলে জোয়াশ্রী প্রোগ্রামের যে উদ্দেশ্য এখানে 3টি হচ্ছে কারেক্ট, তাহলে 1, 2, 3 এখানে সঠিক উত্তর। 17 নং প্রশ্নে বলছে এখানে একটা সেট দেয়া আছে এবং সেট থেকে নিম্ন সীমা বাহির করতে হবে। তো সেটটি হচ্ছে এটা। তো আমরা সেটটা একটু পর্যবেক্ষণ করি। দেয়া আছে 1/2, তারপর 1, 3 এবং .1/n দেয়া আছে, ঠিক আছে। তার মানে এখানে একটু আমরা খেয়াল করবো, এই যে 1/n দেয়া আছে, n এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে। n এর মান যখন 1 হবে তাহলে 1/1 মানে 1 হচ্ছে, n এর মান 2 হলে হাফ, n এর মান 3 হলে 1/3, 4 হলে 1/4 এবং 5 হলে 1/5 হয়ে যাচ্ছে। তো এইভাবে চলতে 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 n এর মান কত দূর যাবে আমরা জানি না, ধরে নিলাম পজিটিভ অসীমের দিকে যাচ্ছে। তাহলে 1/পজিটিভ অসীম মানে হচ্ছে 0। আমরা জানি কোনো সংখ্যাকে যদি আমরা অসীম দ্বারা ভাগ করি তাহলে 0 পাচ্ছি। তাহলে এই রেসপেক্টে 1 হচ্ছে এখানে সুপ্রিমাম আর 0 হচ্ছে এখানে ইনফিমাম। তাহলে আমরা বলতেই পারি নিম্ন সীমা হচ্ছে এখানে 0। এখানে 18 নং প্রশ্নে বলছে একটা দ্বিঘাত সমীকরণে একটি মূল 4 হলে অন্য মূলটি কত। তো ধরে নিলাম এই দ্বিঘাত সমীকরণ একটি মূল 4 তো দেয়া আছে, ধরে নিলাম অন্য মূলটি হচ্ছে আলফা। তো আমরা যদি এখান থেকে মূলদ্বয়ের যোগফল বাহির করি তাহলে 4 প্লাস আলফা হবে কত, -b/a। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8 হয়ে গেল, আর a বলতে এখানে 1। তো 4টাকে যদি আমরা এদিকে পাঠিয়ে দিই তাহলে আলফার মান কত পেয়ে যাচ্ছি, 4। তাহলে আমরা বলতেই পারি যে অপর মূলটি হচ্ছে আলফা। তো এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, রিলেটেড কোয়েশ্চেন করতে পারে এনারা, বলতে পারে যে কে এর মান কত। তো তাহলে কি করতে হবে আমাদের, এই যে মূল দুটা দেয়া আছে এই মূল দুটার গুণফলটা বাহির করতে হবে। তো গুণফল আমরা জানি কত, c/a মানে k/1 হবে। তো যেহেতু আমরা আলফার মান অলরেডি পেয়ে গেলাম তাহলে কে এর মান পেয়ে যাচ্ছি আমরা 60। বলছি যে z = x - 2iy হলে z বার = 7 এর সঞ্চার পথ কোনটি হবে। তো z দেয়া আছে x - 2iy, তাহলে এটার z বার মানে হচ্ছে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে এখানে জাস্ট প্লাস দিলেই হবে। এবং প্রশ্নে দেয়া আছে z বার = 7। তো আমরা বুঝতেই পারতেছি z বার এখানে ইনটু অবস্থায় আছে, তাহলে a + b * a - b এর যে ফর্মুলা পড়তেছে তাহলে বুঝতে পারতেছি a² - b² ফর্মুলা পড়তেছে। তাহলে x স্কোয়ার, এখানে 2 এর উপর স্কোয়ার 4 হচ্ছে, y এর উপর স্কোয়ার, i এর উপর স্কোয়ার i²। তো আমরা জানি যে i² মানে হচ্ছে -1। তো -1 মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x² + 4y² = 7। তো আমরা এটা বুঝতে পারতেছি যে এটি হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। তো আমরা জানি যে উপবৃত্তের সমীকরণ কিরকম, x² + a² + b² = 1, ঠিক আছে। তো এই ফরম্যাটটিকে কিন্তু আমরা এই ফরম্যাটে কনভার্ট করতে পারি। তো কেউ যদি এইভাবে লেখে x² / 7 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, আর এখানে কত হচ্ছে y² 7/4 = 1, তাহলে দেখা যাচ্ছে যে এটাকে আমরা এর প্যাটার্নে লিখতে পারতেছি। তো অতএব এটি হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। আর যদি এখানে মাইনাস আসতো তাহলে হয়ে যেত এটা অধিবৃত্তের সমীকরণ। তো 20 নং প্রশ্নে বলছে এত এর বিস্তৃতিতে চতুর্থ পদ কোনটি। চতুর্থ পদ বলায় আমি একটা হিসাব দেখাই যে চতুর্থ পদ বলায় 1 + x, আমি যদি এইভাবে লিখি x² + x³ তাহলে চতুর্থ পদ বলতে আমরা বুঝতেছি 1, 2, 3, 4, এই 4 নাম্বার পদটা। এই 4 নাম্বার পদে কিন্তু r এর মান কত, 3, ঠিক আছে। তো আমরা x³ এটা হিসাব করে বলতে পারি যে এখানে r এর মান হচ্ছে 3। তাহলে চতুর্থ পদ বলায় আমরা বলবো r হচ্ছে 3। তো এখান থেকে আমরা সাধারণ পদটা বাহির করে নিব, NCR দ্যাট ইজ 7CR, 3 এর উপর 7 - r আর মাইনাস x² তার উপরে ar। তো এখানে এখন আমরা কি করব, এই r এর মান 3 এখানে বসিয়ে দিব। তো r এর মান 3 যদি বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু চতুর্থ পদ পেয়ে যাব। তাহলে আমরা কত পাবো, 7c3, 3⁻7 - 3, তাহলে এখানে কত পাই, 3⁴ পেয়ে যাচ্ছি। আর মাইনাস x² তার উপরে কি আছে, এখানে কিউব আছে। তো মাইনাসের উপরে কিউব থাকা মাইনাসটা সামনে চলে আসবে, আর যেহেতু x² তার উপরে কিউব আছে তাহলে 3 * 6 হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, -2835 x⁷ 7। 21 নম্বর প্রশ্নে বলছে সাইন ইনভার্স x এর ডোমেন কত।
তো এখানে আমরা জানি যে সাইন নর্মালি চিন্তা করি যে সাইন এক্স এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। তো এখন এটাকে যদি আমরা ইনভার্স ফাংশনে কনভার্ট করি, তাহলে ইনভার্স ফাংশনে কনভার্ট করলে এই সাইন এক্স এর রেঞ্জটাই হয়ে যাবে ইনভার্সের ডোমেন। তাহলে আমরা বলতে পারি যে সাইন ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে এই নর্মালি সাইন এক্স এর যে রেঞ্জটা, সেটাই হবে সাইন ইনভার্স এক্স এর ডোমেন। 22 নম্বর প্রশ্ন বলছে দুটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের দ্বিগুণ হলে বলদ্বয়ের অন্তর্গত গুণ কত। তাহলে বলছে দুটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের দ্বিগুণ। তাহলে লব্ধি যদি আর হয় তাহলে লব্ধির বর্গ দ্যাট ইজ স্কোয়ার, আর সমান বল দুটোর গুণফল পি ইন্টু পি করলে আমরা পি স্কোয়ার পাবো, তারই কত দ্বিগুণ। তো আমরা জানি সমান বলের ক্ষেত্রে লব্ধি বলের সূত্রটা হচ্ছে আর সমান 2p cos আলফা বাই 2। তো আমরা যদি এখানে উভয় পাশে বর্গ করে দিই তাহলে কত পেয়ে যাচ্ছে আর স্কোয়ার 4p স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2। তো আমরা আর স্কোয়ারের জায়গায় শর্তানুযায়ী আর স্কোয়ার সমান 2p স্কোয়ার যেটা পেলাম এই আর স্কোয়ারের জায়গায় বসিয়ে দিব। তো বসিয়ে দিয়ে যদি এখন আমরা একটু সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু এখানে আলফার মান পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তো এটি হচ্ছে এটার উত্তর। পদ্ধতিতে যদি আমরা চিন্তা করি যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, যে সূত্রটা আমরা জানি লব্ধির মান থেকে, এবং শর্তানুযায়ী তো আমরা জানি যে এটা পাচ্ছি আর স্কোয়ার সমান 2p স্কোয়ার। তো আর স্কোয়ারের জায়গায় যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে এখানে এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার যেহেতু সমান বলের কথা বলছে তাহলে আমরা জানি যে পি সমান সমান কিউ হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় পি বসিয়ে দিলে 2p স্কোয়ার, আর এখানেও হয়ে যাচ্ছে পি ইন্টু পি দ্যাট ইজ 2p স্কোয়ার। তো পি স্কোয়ার 2p স্কোয়ার 2p স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে শূন্য থাকতেছে। তো কজ আলফা রেখে যদি 2p স্কোয়ার ভাগ করে দেওয়া যায় তাহলে সেটিও শূন্য হয়ে যাবে। তা কজ 90 ডিগ্রি মান কত আমরা জানি শূন্য, তাহলে এখানে আমরা আলফা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। 23 নম্বর প্রশ্নে বলছে ইউ ও ভি, আর এখানে বলছে ইউ ইজ লেস দেন ভি বেগ দ্বয়ের বৃহত্তম লব্ধি। তো যেহেতু প্রশ্নে বলছে ইউ ও ভি দুটি বেগ এবং এখানে উল্লেখ করে দিয়েছে যে ইউ বেগটা ভি বেগের থেকে ছোট, তাহলে বৃহত্তম লব্ধি হলে কি হবে, দুটি বল একই দিকে কাজ করবে। তাহলে একই দিকে যখন দুটি বল কাজ করবে তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, স্কয়ার রুট কাটলে ইউ প্লাস ভি। তাহলে বৃহত্তম লব্ধি ইউ প্লাস ভি, এটি ঠিক আছে। দেন তারপর বলছে ক্ষুদ্রতম লব্ধি। তো ক্ষুদ্রতম লব্ধি বললে কি হবে, এরা বিপরীত দিকে ক্রিয়া শুরু করবে, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী 180 ডিগ্রি কোণ প্রডিউস করবে। ওকে, কিন্তু এখানে বলছে যে আমাদের ভি বেগটা বড়, তাহলে ভি বেগটা কিন্তু আগে থাকবে। ওকে, কিন্তু আমরা অপশনে দেখতে পারতেছি যে ক্ষুদ্রতম লব্ধি বলছে ইউ মাইনাস ভি, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী ভি বেগ বড় বলায় ভি মাইনাস ইউ আসে, কিন্তু আমাদের অপশনে বলা আছে ইউ মাইনাস ভি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এই অপশনটা ম্যাচ করতেছে না, তাহলে 2 নম্বর অপশনটি ভুল আছে। তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু 2 নম্বর অপশনটি ভুল আছে তাহলে 3 নম্বর অপশনটা এখানে সঠিক, 1 ও 3 হচ্ছে উত্তর। তো যারা চালাক তারা কিন্তু এখানে সহজেই বুঝে যাবে। তারপরে আমরা একটু দেখি। তো 3 নম্বর অপশনে কি বললো, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধি হবে এটা। তো মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফার মান কত 90 ডিগ্রি, তার cos 90 ডিগ্রি মান হচ্ছে কত 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সরাসরি রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে 3 নম্বর অপশনটাও সঠিক আছে। তাহলে আমরা বলতে পারতেছি এখানে 1 3 হচ্ছে কারেক্ট। 24 নম্বর প্রশ্ন বলছে একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলো। 1 নম্বরে বলছে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা হাফ, 2 নম্বরে বলছে 4 অপেক্ষা বৃহত্তর সংখ্যা পাওয়ার সম্ভাবনা 1/3, 3 নম্বরে বলছে 5 অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যা পাওয়ার সম্ভাবনা 2/3। তো আমরা একটু দেখি যে একটা ছক্কা চাঁড়লে 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে, এই 6 ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে জোর উঠার সম্ভাবনা, তো এখানে আমরা একটু খেয়াল করি জোর কত 2 4 6, তাহলে 3 ধরনের ঘটনা, মানে জোর উঠার হলে 3 ধরনের বিষয়টা থাকবে। তাহলে মোট ঘটনা কত 6, আর জোর উঠার বিষয়টা হচ্ছে 3, তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ। তো অপশনের সঙ্গে এটি মিলে গেছে, তার মানে এটি ঠিক আছে। 4 অপেক্ষা বৃহত্তর, তো 4 অপেক্ষা বৃহত্তর 5 ও 6 দুটা সংখ্যা, তাহলে 2/6, তো কাটাকাটি করলে আমরা কত পেয়ে যাচ্ছি 1/3। তো এই অপশনটিও সঠিক আছে। 5 অপেক্ষা ক্ষুদ্র, তো 5 অপেক্ষা ক্ষুদ্রতর কত 4 3 2 1, মানে 4টি, তাহলে 4/6 কাটাকাটি করে 2/3 আসতেছে, তাহলে এই অপশনটিও ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে 24 নম্বর 3টি অপশনই হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নে বললো 12 নিউটন ও 16 নিউটন সদৃশ সমান্তরাল বলদ্বয় এ ও বি বিন্দুতে এবং লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল, যেখানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 মিটার, তাহলে বিসি এর মান কত মিটার, মানে বিসি এর মধ্যবর্তী দূরত্ব কত মিটার এটা বাইর করতে হবে।
তো আমরা দেখতে পারতেছি যে এ বিন্দুতে 12 নিউটন, বি বিন্দুতে 16 নিউটন দুটি বল ক্রিয়া করতেছে এবং তাদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করতেছে। এ বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 14 মিটার। তো আমরা যদি যেহেতু প্রশ্ন বলছে বিসি এর মধ্যবর্তী দূরত্ব কত, তো আমরা ধরে নিলাম বিসি এর মধ্যবর্তী দূরত্ব এক্স, তাহলে এসি এর মধ্যবর্তী দূরত্ব হবে 14 মাইনাস এক্স। তাহলে লব্ধির ক্রিয়াবিন্দুর সূত্র থেকে আমরা বলতে পারি যে এ বিন্দুতে যে বল ক্রিয়া করছে 12, তাহলে 12 ইন্টু এসি, বি বিন্দুতে ক্রিয়া করছে কত 16, তাহলে 16 ইন্টু বিসি। তো আমরা এখানে এসি এবং বিসি এর মান বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মানটি পেয়ে গেলাম। তো এক্স যেহেতু আমরা বিসি নির্দেশ করতেছে, তাহলে বিসি এর মান পেয়ে গেলাম আমরা এখানে 6 মিটার। তাহলে 25 নম্বরের উত্তর হচ্ছে 6 মিটার।